আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শাদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আহ, একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে আমি আসলাম। সম্প্রতি আহ, বলিউডের চিত্রনায়ক সালমান খান কপিল দের শোতে বলেছেন যে উনি কিছু জটিল স্বাস্থ্যের কমপ্লিকেশন নিয়ে ভুগছেন। সেগুলো নিয়ে উনি জানিয়েছেন এবং ভাবলাম এগুলো নিয়ে একটু ছোট্ট করে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। উনি তিনটি কমপ্লিকেশনের কথা বলেছেন: এবি ম্যালফরমেশন, আরেকটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া অ্যান্ড ইন্টারক্রেনিয়াল অ্যানোরিজম। এই তিনটি, এগুলো কি ছোট্ট করে বলবো। এবি ম্যালফরমেশন হচ্ছে যে এই হচ্ছে যে আর্টারি, ভি হচ্ছে যে ভেইন। ম্যালফরমেশন মিন্স এটি ঠিক মতো ফর্ম হয় না। এটি এক ধরনের জন্মগত আহ, বলা চলে। এবং সাধারণত আর্টারিগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে থাকে, এবং ভেইন ডিঅক্সিজেনেটেড মিন্স অক্সিজেন পুয়ার ব্লাড গুলো আমাদের হার্টে আবার নিয়ে যায়। তো এবি ম্যালফরমেশন হয়ে থাকলে আর্টারি এবং ভেইন এটি একসাথে যোগ হয়ে গেছে, যার ফলে আপনার অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড বা পুয়ার অক্সিজেনেটেড ব্লাড দুটোটি আপনার আহ, এটি মিক্স হয়ে যায়। এবং এতে কি হয়, এতে আপনার বিভিন্ন ধরনের আপনার প্রবলেম দেখা দিতে পারে। যেমন আপনার এটা ডিপেন্ড করে এটি কোন জায়গায়। তো এটি অনেক সময় আপনার ব্লাড ভেসেলকে উইকেন করে ফেলে, অনেক সময় আপনার এটি আবার ছিঁড়ে যেতে পারে এবং ব্লিডিং হতে পারে। এবং এবং ব্লিডিং হলে আপনার পার্শ্ববর্তী এলাকাগুলি আপনার অনেক আহ, আম, আপনার সারাউন্ডিং টিস্যুতে সেই ব্লাড ফ্লোটা চলে যেতে পারে, কিংবা নর্মাল যে ব্লাড ফ্লো আছে সেগুলি হওয়ার আম, সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, তো এগেইন আমি যেটি বলেছি, যেমন ধরেন আপনার ব্রেইনে যদি এবি ম্যালফরমেশন হয়ে থাকে, ব্রেইনের মধ্যে যদি হতে পারে, তখন অনেক সময় এটি খুবই কোনো সিমটম দেখা দেয় না, যতক্ষণ না এটা কমপ্লিকেশন সৃষ্টি করে। এবং এই কমপ্লিকেশন তখন দেখা দিতে পারে আপনার সিজার হতে পারে, যেটা খিঁচুনি রোগ। তারপর অনেক সময় হ্যাডেক হতে পারে। তারপর অনেক সময় সেই জায়গাতে ঠিকমতো ব্লাড সাপ্লাই না হলে উইকনেস বা নামনেস হতে পারে। ভিশনের প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে। তারপর অনেক সময় আপনার যে কথাবার্তা বলছেন সেটি আন্ডারস্ট্যান্ড করতে কিংবা স্পিকিং করতে হয়তো ডিফিকাল্ট হতে পারে। এবং অনেক সময় সাডেন স্ট্রোকও হতে পারে যদি সেটি রাপচার হয়ে থাকে। হ্যাঁ, তো অ্যাগেইন আমি যেটি বললাম, ব্রেনে হলে এটি সেটি ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ বলেন, স্ট্রোক বলেন, পার্মানেন্ট নিউরোলজিক্যাল ড্যামেজ, এই ধরনের হতে পারে। হ্যাঁ, তো এগুলি সাধারণত আমরা ডায়াগনোস করে থাকি এমআরআই অথবা এমআরএ, সিটি বা সিটিএ। সিটিএ ফর এনজিওগ্রাম ও সেরিব্রাল এনজিওগ্রাম। ব্রেনের এনজিওগ্রাম করে দেখা যায় যে কোন জায়গায় এটি এবি মালফরমেশন হয়েছে, এবং সেইভাবে আপনার এটি ট্রিটমেন্ট করা হয়ে থাকে। বিশেষ করে আপনার ক্যাথেটার দিয়ে ওইখানে যে জায়গাটা আছে সেটা এম্বোলাইজেশন করা যেতে পারে, সার্জিক্যাল রিমুভাল করতে পারে, হ্যাঁ, বা রেডিও সার্জারি করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমি যেটা বলবো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়া হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ আমাদের আহ, এখানে আহ, কান থেকে এসে এখান দিয়ে যে চতুর্পাশে এইভাবে করে যে গেল, যে এই যে আমাদের ফেসে যে সেন্সেশন গুলো আমরা সাধারণত এই ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে আহ, দেখে থাকি। তো সাধারণত ট্রাইজেমিনাল নার্ভ, এটা ক্রেনিয়াল নার্ভ 5। এর তিনটা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে যে অপথালমিক ব্রাঞ্চ, সেটা হচ্ছে যে বি 1। আর একটা হচ্ছে যে ম্যাক্সিলারি ব্রাঞ্চ, সেটি হচ্ছে যে আপার লিপ, আপার টিথ এবং চিকে আপনার এটি সেন্সেশনটা পাঠিয়ে থাকে। আরেকটা হচ্ছে যে ম্যান্ডিবুলার বি 3, যেটা হচ্ছে যে জ, লোয়ার লিপ এবং লোয়ার টিথ, এগুলিতে সেন্সেশনটা পাঠিয়ে থাকে। তো কেউ যদি আপনার শকিং টাইপ অফ ইলেকট্রিক শকিং টাইপ অফ পেইন যদি এক সাইড ফেসে হয়ে থাকে, সেটা সেকেন্ড থেকে মিনিট হতে পারে। হ্যাঁ, তারপর এবং অনেক সময় আপনি সেটা যদি আপনি টিথ ব্রাশ করে থাকেন, টকিং করে থাকেন, ইটিং করে থাকে, কিংবা সামান্য একটু লাইট টাচ হয়েছে কিংবা বাতাসে একটু লেগেছে, দেখা যায় হঠাৎ করে আপনার এই পেইনটা আরম্ভ হয়েছে। তো সেটা হচ্ছে যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া পেইন। তো এইটা আমরা সাধারণত অনেক ভাগে ভাগ করে থাকি, যেমন টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এবং ম্যাক্সিমাম সময় এটি সাধারণত যখন কম্প্রেশন হয়ে থাকে এই এই নার্ভটা, সেটি ব্লাড ভেসেল দিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, তখন এই ধরনের প্রবলেম হতে পারে। এছাড়াও আপনার যে কোনো ধরনের যদি
ওই জায়গাতে যদি কোনো ধরনের টিউমার যদি আপনার হয়ে থাকে, কিংবা ইনজুরি যদি হয়ে থাকে, কিংবা মাল্টিপল স্ক্লেরোসিস হলে এই ধরনের হতে পারে। এগেইন এটি নিউরোলজিক্যাল এক্সাম, এমআরআই এগুলো দিয়ে আপনার ডায়াগনোস করা হয়ে থাকে। এবং মেডিকেশনে সাধারণত আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মেডিকেশন দিতে পারি, যেমন কার্বামাজেপাইন, অক্সাকার্বাজাইন, এই ধরনের মেডিসিন আমরা দিতে পারি। এবং অনেক সময় আপনার মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন উইথ সার্জিক্যাল প্রসিজার, বেলুন কম্প্রেশন এগুলি দেওয়া যেতে পারে। তো সাধারণত এই ধরনের পেইন গুলো আপনার অনেক মেন্টাল হেলথ, স্লিপ, কোয়ালিটি অফ লাইফের উপর অনেক প্রভাব ফেলে থাকে, এবং পেইন কাউন্সিলিং ক্যান হেল্প অ্যাজ ওয়েল। এরপরে উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আরেকটা কি বললেন উনি, হচ্ছে যে ওকে, ইন্টারক্রেনিয়াল অ্যানোরিজম। হ্যাঁ, অ্যানোরিজম এটিও অ্যাগেন ব্রেইনের যে ভেসেল গুলো আছে, সেরিব্রাল ভেসেল, সেখানে যদি আপনার যে ভেসেলের যে ইলাস্টিসিটি আছে, সুন্দর যে একটা নলের মতো আছে, সেটি যদি কোনো অবস্থাতে যদি একটু বেলুনের মতো যদি একটু বের হয়ে যায়, ফাউস হয়ে যায়, তখন সেটি অ্যানোরিজম হয়ে থাকে। এবং এই অ্যানোরিজম তো সাধারণত সাইলেন্ট, যতক্ষণ না এটা আস্তে 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 বড় হতে পারে। এবং অনেক সময় বড় হলে সমস্যা কি, এটা রাপচার হয়ে যায়, এবং রাপচার হলে তো বুঝতেই পারছেন এটা কি ধরনের প্রবলেম করতে পারে ব্রেনের মধ্যে। এবং যে জায়গাতে এটি রাপচার হবে সেই জায়গাতে অনেক প্রবলেম হতে পারে। তো সাধারণত আনরাপচার্ড অ্যানিউরিজম গুলো যদি একটু বড় হয়ে পাউচ হয়ে যায়, তখন আপনার অ্যাগেইন এটি যেই জায়গাতে হচ্ছে সেই জায়গায় প্রবলেম করতে পারে। এবং এই ধরনের প্রবলেম মধ্যে যেমন হেডেক বলেন, ভিশন প্রবলেম বলেন, আই প্রবলেম বলেন, ডিফিকাল্টি থিঙ্কিং, এই ধরনের হতে পারে। এবং রাপচার অ্যানিউরিজম হলে তো আপনার হঠাৎ করে ঠান্ডা ফ্ল্যাপ হেডেক, যেটাকে সাডেন এবং সিভিয়ার হেডেক বলা হয়ে থাকে, এবং নজিয়া, ভমিটিং, নেক স্টিফনেস এগুলো হতে পারে, এমনকি লস অফ কনসিয়াসনেস অথবা খিঁচুনি রোগ, সিজার রোগ হতে পারে। এগেইন ডায়াগনোস যে আগে যে এরকম বললাম, সিটি স্ক্যান, সিটিএ, এমআরআই, এমআরএ, এই ধরনের অনেক ধরনের সেরিব্রাল এনজিওগ্রাম এগুলো করে আপনার এগুলো ডায়াগনোস করা হয়ে থাকে। এবং ট্রিটমেন্ট ডিপেন্ড করে এটি কি ধরনের, এটি কি রাপচার ভার্সাস আনরাপচার, কতটুকু আপনার কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, সেদিকে অবশ্যই জানতে হবে। এট দ্য সেম টাইম আপনার যদি ব্লাড প্রেশার থাকে, সেগুলো ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। তারপর স্মোকিংকে কুইট করতে হবে। অবশ্যই ড্রিঙ্কিং বা স্টিমুলেন্ট ড্রাগ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবং যদি এই ধরনের হয়ে থাকে, আপনার অনেক সময় ফার্স্ট ডিগ্রি রিলেটিভদেরকে আপনার স্ক্রিন করতে হবে। তো আশা করি যে আমাদের অনেকের প্রিয় নায়ক সালমান খানের এই ধরনের রোগগুলো উনি অবশ্যই ওনার প্রোভাইডারের সাথে আলাপ করেছেন, এবং যথাযথ ট্রিটমেন্ট নিচ্ছেন। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।